আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যাপ্টার, তাই না? এবং এখান থেকে সবচেয়ে ডাইভার্স প্রশ্ন আসে। কখন যে কোথায় থেকে প্রশ্ন আসতেছে এটা বলাটা একটু মুশকিল। মানে এই চ্যাপ্টারের পড়া অনেক বেশি। আমি বলি এই চ্যাপ্টারটা হচ্ছে টোটাল কেমিস্ট্রির হচ্ছে সামারি, বুঝছো? এটা হচ্ছে আমাদের টোটাল কেমিস্ট্রির একটা সামারি। তো সুতরাং এই চ্যাপ্টারটা খুবই ভালো করে পড়া লাগবে, কারণ এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়লে টোটাল রসায়ন হচ্ছে তোমাদের পড়া হয়ে যাবে। তো প্রথমেই তোমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে মৌলের ধর্ম সম্পর্কে। হ্যাঁ, মৌলের ধর্মগুলা সম্পর্কে তোমাদের জানা লাগবে। তো এখানে যে 118টা মৌল আছে এদের বিভিন্ন ধর্ম আছে। এদের ধর্মগুলো আমরা এই চ্যাপ্টারের প্রথম অংশে পড়ি। তো বিশেষভাবে এখানে মৌলগুলাকে আমরা বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন ব্লকে ভাগ করছি। এর পাশাপাশি পর্যায় সারণীতে এদেরকে বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়। তো আমাদের এই বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন পর্যায়ের বিশেষ বিশেষ নাম থাকে। এই বিশেষ বিশেষ নামগুলো পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমাদের জিএসটি এক্সামে আসছিল এর আগে যে নিচের কোনগুলো অপধাতু। তো আজকে আমার মনে হয় যে অপধাতু কোনগুলো, এটা আমার বলার দরকার নাই, তোমরাই কমেন্টে বলে দাও যে কোনগুলো হচ্ছে আমাদের অপধাতু। তো অপধাতুগুলো হচ্ছে আমাদের সাধারণত গ্রুপ 14 তে বা গ্রুপ 4A তে হচ্ছে থাকতেছে আমাদের অপধাতুগুলো। এবং অপধাতুগুলো হচ্ছে আমাদের পি ব্লকের। অপধাতুগুলো হচ্ছে আমাদের কোন ব্লকের? অপধাতুগুলো হচ্ছে আমাদের পি ব্লকের। সংক্ষেপে মনে রাখা যায় ভালোবাসিতে গিয়ে আস্তে আস্তে সবই গেল, এইভাবে মনে রাখা যায়। তো ইংরেজিতে অপধাতুগুলোকে বলা হয় সেমি মেটালয়েড, এবং বিদ্যুৎ পরিবহনের উপর ভিত্তি করে এরা হয় সেমিকন্ডাক্টর। সেমি মেটালয়েড, সেমিকন্ডাক্টর, পি ব্লক, গ্রুপ 14 বা গ্রুপ 4A, ভালোবাসিতে গিয়ে আস্তে আস্তে সবই গেল, এরা হচ্ছে আমাদের অপধাতু। তো এরকম গ্রুপ 15 কে বলা হচ্ছে আমাদের নিক্টোজেন, 16 কে বলা হচ্ছে চালকোজেন, 17 কে বলা হচ্ছে হ্যালোজেন। তারপর আমাদের 18 কে বলা হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, এই আমাদের গ্রুপ 18 যে নোবেল গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাস, এদের ব্যবহার পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার দিয়ে আমাদের করতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, কোনটা কোন কাজে ব্যবহার করা হয় ইনফিনিটি স্টার দিয়ে আমাদের পরীক্ষার আগের রাতে পড়ে যেতে হবে। ওকে, তাহলে আমাদের এই অংশে বিভিন্ন কিছুর যে নামগুলো আছে এই নামগুলো আমাদের ভালো করে পড়া লাগবে। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেম। তো 2 নাম্বার স্টেম হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এটা আমরা গুণগত রসায়ন পড়ানোর সময়ও বললাম, ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের প্রচুর প্রশ্ন আসে। বিশেষ করে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে এদের ইলেকট্রন বিন্যাস আমাদের খুব ভালো করে পড়তে হবে। নট অনলি আবহ নিয়মে বাট অলসো হুন্ডের নিয়মেও পড়তে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যেটা করতে হবে, ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করতে পারি, কারণ আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কারণ কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যেমন ধরো আমরা যদি একটা পর্যায় সারণীতে মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করি, ফর এক্সাম্পল ধরো আমাদের নিকেল হচ্ছে আমাদের 28, নিকেল হচ্ছে আমাদের 28। তো নিকেলের ইলেকট্রন বিন্যাস কি হবে? নিকেলের ইলেকট্রন বিন্যাস কি হবে? 3d4s। আগে হচ্ছে আমাদের আর্গন, আর্গন মানে হচ্ছে 18টা। এরপরে হচ্ছে এই 2টা হচ্ছে আমাদের এখানে, 8টা হচ্ছে আমাদের এখানে। এই 3d সিরিজের যারা আছে আমাদের স্ক্যান্ডেনিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, মানে 21 থেকে শুরু করে 30 পর্যন্ত, এদের সবার ইলেকট্রন বিন্যাস খুব সংক্ষেপে মনে রাখা যায়। সেটা কি? আর্গন 18, তারপর হচ্ছে আমাদের 3d এবং হচ্ছে 4s, 3d এবং হচ্ছে 4s। যেমন স্ক্যান্ডেনিয়ামের ক্ষেত্রে যেখানে 2, এখানে হচ্ছে আমাদের 1। তুমি যদি ম্যাঙ্গানিজ চিন্তা করো 25, তাহলে আর্গনের 18 পরে 3d 4s, যেহেতু 25 এখানে হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে আমাদের 5। এই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা সংক্ষেপেই করতে পারবো। ওকে, সংক্ষেপেই করতে পারবো। তো পর্যায় সারণীতে আমরা যদি নির্ণয় করতে চাই অবস্থান,
পর্যায় পর্যায় নির্ণয় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, তার মানে পর্যায় হচ্ছে আমাদের 4। আর গ্রুপ নির্ণয় হচ্ছে আমাদের এই ডি এবং এস এর ইলেকট্রন সংখ্যা, তার মানে গ্রুপ হচ্ছে আমাদের 10 এবং এবং আমাদের জানতে হয় যে গ্রুপ নির্ণয় আধুনিক পর্যায় সারণীতে লেখা হয় রোমান হরফে, এবং সেক্ষেত্রে ডি এবং এস এর ক্ষেত্রে যদি 8, 9 এবং 10 থাকে ইলেকট্রন, সব ক্ষেত্রে আমাদের হয় 8, এবং ডি এর ক্ষেত্রে হয় আমাদের বি। ডি এবং এফ এর ক্ষেত্রে হচ্ছে আমাদের উপগ্রুপ হয় হচ্ছে বি, এই জন্য হবে 8 বি। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে বিকেলের অবস্থান নির্ণয়। তো এই নিয়মগুলা যারা জানো না একটু পড়ে নিবা। হ্যাঁ, এই নিয়মগুলা যারা জানো না তারা একটু পড়ে নিবা যে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে অবস্থান নির্ণয় করতে হয়। তোমরা কি এটা পারো? না পারলে কমেন্টে বলিও যে ভাই এটা পারি না, তাহলে আমি একটু বলে দিব নিয়মগুলা। যদি পারো আমি সামনে চলে যাব। ওকে, যদি পারো আমি সামনে চলে যাব। তাহলে এই হচ্ছে আমাদের 1 নাম্বার টপিক থেকে, জিএসটির জন্য ইম্পর্টেন্ট, সবই বোর্ডে আছে, আমরা অলরেডি বললাম। যদি তোমরা ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয় না পারো তাহলে একটু কমেন্টে বলবা, আমি একটু সংক্ষেপে বলে দিব। ঠিক আছে, এখনো কারো কমেন্ট পাইনি, আমি পরের টপিকে গেলাম। তাহলে প্রথম টপিক হচ্ছে আমাদের মৌলের পরিচিতি, মৌলের ধর্ম, এইসব। আমাদের সেকেন্ড টপিক হচ্ছে আমরা জানি মৌলগুলাকে সহজে জানার জন্য আমরা 4টা ব্লকে ভাগ করছি। এই 4টা ব্লকের সাধারণ ধর্ম। তো আমাদের 4টা ব্লক এস এবং হচ্ছে পি, ডি এবং হচ্ছে আমাদের এফ। তো এদের সাধারণ ধর্ম। ওকে, আচ্ছা ওকে, তাহলে একটু বলে দেই, রোমান হরফের গুলা একটু বলে দেই, শোনো। পর্যায় নির্ণয় হচ্ছে আমাদের সেম। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ যে এন এর যে সর্বোচ্চ মানটা, সেটা হচ্ছে আমরা পর্যায় নির্ণয় করব, সেটা হচ্ছে আমাদের পর্যায় নির্ণয়। ওকে, আচ্ছা, এখন গ্রুপ নির্ণয় হচ্ছে আমাদের সমস্যা। গ্রুপ নির্ণয় এস এর ক্ষেত্রে হচ্ছে এস এর ইলেকট্রন, পি এর ক্ষেত্রে হচ্ছে 10+ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, 10+ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো নাইট্রোজেন 1s2 2s2 2p হচ্ছে আমাদের 3। আচ্ছা, রোমান হরফের গুলা হচ্ছে সেম। এখানে হচ্ছে রোমান হরফের গুলা হচ্ছে 10 থাকবে না, শুধু সর্বশেষ ইলেকট্রন যেটা এটা এক্সাম্পল দিলে বুঝবা। ধরো এখানে নাইট্রোজেন, এখানে আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটা 2s2 2p3। তাহলে আমাদের এস আর পি এর যোগফল হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের গ্রুপ হবে ভি। আর সর্বাধুনিকের ক্ষেত্রে 10 যোগ সর্বশেষ শক্তি স্তর, তাহলে হবে আমাদের 15। মনে রাখতে হবে এস আর পি হচ্ছে এ উপগ্রুপ, তার মানে হচ্ছে ভি এ। ঠিক আছে, তাহলে এস এবং পি গেল। এখন আসলে ডি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এস যোগ ডি এর ইলেকট্রন সর্বাধুনিকে, আর এক্ষেত্রেও এস যোগ ডি এর ইলেকট্রন রোমান হরফে লিখতে হবে। তো রোমান হরফে তুমি যখন লিখবা 1 থেকে 7 পর্যন্ত, এখানে উপগ্রুপ দিতে হবে তোমার বি। কিন্তু যদি 8, 9, 10 হয় সব ক্ষেত্রে হচ্ছে আমাদের 8 দিতে হবে। 8, 9, 10 হয় সব ক্ষেত্রে আমাদের কি দিতে হবে? 8 দিতে হবে, সব ক্ষেত্রে আমাদের 8 দিতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো যদি আমরা কপার চিন্তা করি, তাহলে 3d4s, কপারের ক্ষেত্রে হয় 1 আর হচ্ছে 10। যখন 10 হয়ে যাবে 3d, তখন এটা আবার আলোচনায় আসবে না। তাহলে এখানে 1, তার মানে আমাদের গ্রুপ হবে 1, কিন্তু এখানে আমাদের দিতে হবে বি। ওকে, আর সর্বাধুনিকে ডি যোগ এস মানে হচ্ছে 11, তাহলে সর্বাধুনিকে এস যোগ ডি, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, শুধু ঝামেলা হবে আধুনিকে। তো আধুনিকে ঝামেলা কি? ডি যোগ এস 1 থেকে 7 পর্যন্ত হইলে 7, তারপর উপগ্রুপ দিতে হবে বি।
8 9 10 সব ক্ষেত্রেই দিতে হবে 8, 8 9 10 সব ক্ষেত্রেই দিতে হবে 8। ফর এক্সাম্পল আয়রন, আয়রন হচ্ছে আমাদের 3D 4s, যেহেতু 26 2 6 6 2 হচ্ছে 8, তাহলে হবে 8, উপগ্রুপ হবে বি, উপগ্রুপ হবে বি। আর সর্বাধুনিকে 6 2 8, সর্বাধুনিকে 6 2 8। অথবা অথবা তুমি যদি চিন্তা করো আমাদের আয়রনের পরে আছে আমাদের, আয়রনের পরে কি আছে আমাদের, ধরো নিকেল, নিকেল হচ্ছে আমাদের 27, তাহলে 3D 4s 2 7 7 যোগ 2 9 8 9 10 সব ক্ষেত্রে দিতে হবে তোমার 8, 8 9 10 সব ক্ষেত্রে দিতে হবে তোমার 8। আর এফ এরটা হচ্ছে মুখস্থ 3 3b, এফ এরটা হচ্ছে মুখস্থ 3 3b, এফ এরটা হচ্ছে আমাদের মুখস্থ 3 3b। ওকে, ক্লিয়ার? তাহলে এফ এর ক্ষেত্রে হচ্ছে মুখস্থ 3 3b। ওকে, তাহলে আশা করি রোমান হরফেরটা এরপরে আর পেস লাগবে না। ক্লিয়ার হইলে একটু ভাইয়াকে ক্লিয়ার বলে দাও তো কমেন্টে। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে একটু কমেন্টে ভাইয়াকে বলে দাও ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কমেন্টে ক্লিয়ার বলে দাও, নাহলে আবার বলবো, সমস্যা নাই, এটা আমি শিখাই দিয়ে আছি। ক্লিয়ার হইলে একটু কমেন্টে বলে দাও ক্লিয়ার। ওকে, এখনো কমেন্ট পাই নাই। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা চলে যাব বিভিন্ন ব্লকের সাধারণ এবং রাসায়নিক ধর্ম, বিভিন্ন ব্লকের সাধারণ এবং হচ্ছে রাসায়নিক ধর্ম। এক্ষেত্রে তোমাদেরকে একটু বলে নেই যে এস ব্লক এবং পি ব্লক, এই মৌলগুলাকে বলা হয় প্রতিনিধি মৌল, এই মৌলগুলাকে বলা হয় প্রতিনিধি মৌল। এদের ধর্ম নির্ভর করে সর্বশেষ শক্তি স্তর মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর, যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর। ডি হচ্ছে অবস্থানান্তর মৌল, এফ হচ্ছে অন্ত অবস্থানান্তর মৌল। ডি এবং এফ এদের ধর্ম নির্ভর করে অর্ধপূর্ণ ডি বা এফ এর উপর, অর্ধপূর্ণ ডি বা এফ এর উপর। এই দুইটা কথা বলার তাৎপর্য কি জানো? তাৎপর্য হচ্ছে আমাদের এস ব্লক এবং পি ব্লক যে কোনো মৌলের কোন ধর্ম ব্যাখ্যা তুমি করতে পারবা যোজ্যতা ইলেকট্রন দিয়ে, আর ডি এবং এফ এর ক্ষেত্রে আমাদের ব্যাখ্যা করতে হবে অর্ধপূর্ণ ডি বা এফ দিয়ে। এইটুকু যদি মাথায় থাকে তাহলে তোমার চিন্তা করাটা সহজ হবে, চিন্তা করাটা কি হবে, সহজ হবে। ওকে, আচ্ছা, এখন এই বিভিন্ন ব্লকের যে হিউজ ধর্ম, এত ধর্ম আজকে ক্লাসে আলোচনা করা পসিবল না, বা সব পরীক্ষার জন্য পড়াও পসিবল না। আমি সংক্ষেপে তোমাদের উদ্দেশ্যে একটু বলি, গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট যেগুলা এগুলা। ওকে, আচ্ছা, দেখো এস ব্লক থেকে আমাদের জানতে হবে, এস ব্লক থেকে আমাদের জানতে হবে যে এস ব্লকের ক্ষেত্রে আমাদের কি আছে বলতো, গ্রুপ 1 এবং হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 1 কে বলা হয় আমাদের ক্ষার ধাতু, গ্রুপ 2 কে বলা হয় আমাদের মৃৎক্ষার ধাতু। তো এরা সবাই হচ্ছে আমাদের ধাতু, এরা অনেক শক্তিশালী ধাতু। এদের অনেকেই কি করা হয়, এদের অনেকে ছুরি দিয়ে কাটা যায়। এরা এত বেশি সক্রিয়, এদেরকে কেরোসিনের নিচে রাখতে হয়। এরা হচ্ছে আমাদের কি করে, এই ধাতুগুলো আমাদের কি প্রকৃতির, এই ধাতুগুলো আমাদের ডায়াম্যাগনেটিক, এই ধাতুগুলো আমাদের ডায়াম্যাগনেটিক। হ্যাঁ, এই ধাতুগুলো সবাই শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্টে কালার দেয়, শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্টে কালার দেয়। বিশেষভাবে মনে রাখতে হবে কালার দেয় না কে কে, বেরিলিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শিখা পরীক্ষায় কে কে কালার দেয় না। ওকে, আচ্ছা, শিখা পরীক্ষায় কি করে না, এরা হচ্ছে আমাদের কালার দেয় না। তো এস ব্লক থেকে এগুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা, এরপর আসা আমাদের পি ব্লক। তো পি ব্লকে, এস ব্লকের সবাই ছিল ধাতু, কিন্তু পি ব্লকে ধাতু আছে, অধাতু আছে, অপধাতু আছে। তো এই জন্য পি ব্লকের ধর্মগুলো একটু ডাইভার্স, ডাইভার্স। তবে যারা পি ব্লকের অধাতু এদের ধর্ম এস ব্লকের ধাতুগুলা জাস্ট উল্টা, জাস্ট উল্টা। তো উল্টা করে দিলেই ধর্মগুলা সহজে মনে রাখা যায়, মনে রাখা যায়। তো এরপরেও পি ব্লকের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। স্পেশাল বৈশিষ্ট্য কি একটু বোঝার চেষ্টা করো। তো এস ব্লকের যে ধাতুগুলো আছে এদের অক্সাইড হয় ক্ষারীয়, এদের অক্সাইড হয় ক্ষারীয়। আবার আমাদের পি ব্লকের যে অধাতুগুলো আছে এদের অক্সাইড হয় অম্লীয়। এর পাশাপাশি পি ব্লকের যে মৌলগুলো আছে এরা
বিশেষ কিছু অক্সাইড তৈরি করতে পারে, এদেরকে বলা হয় প্রসম অক্সাইড। তাহলে কারা প্রসম অক্সাইড তৈরি করতে পারে? পি ব্লক মৌল। এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য, এটা একটু বিশেষভাবে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এর পাশাপাশি তুমি যদি এস ব্লকের কথা চিন্তা করো, এখানে আছে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। গ্রুপ 1 এর জারণ সংখ্যা বা যোজনী হচ্ছে 1, গ্রুপ 2 এর জারণ সংখ্যা বা যোজনী হচ্ছে 2। এখানে কোনো ভেরিয়েশন নাই, কিন্তু এই পি ব্লকের যারা আছে তারা পরিবর্তনশীল জারণ মান দেখাইতে পারে, পরিবর্তনশীল অক্সিডেশন নাম্বার দেখাইতে পারে, পরিবর্তনশীল জারণ মান দেখাইতে পারে। ফর এক্সাম্পল, সালফারের ক্ষেত্রে তোমরা জানো সালফারের যোজনী 2 4 6 হয়, 2 4 6 হয়। তাহলে এই দুইটা হচ্ছে পি ব্লকের বিশেষ ধর্ম। পি ব্লকের কি ধর্ম? বিশেষ ধর্ম। ওকে, এখন ঠিক আছে না? কেউ একজন বলছিল আটকায় গেছে, এখন ঠিক আছে বলো তো? ওকে, আচ্ছা শোনো ভাই, এই ক্লাসে যত ইনফরমেশন আছে, ঠিক আছে, যা বলতেছি একটু কান খাড়া করে শুনো, খরগোশের মতো কান খাড়া করে শুনো, পরীক্ষার হলে কাজে লাগবে। হ্যাঁ, যারা 100% বুঝতেছে না, শিওর থাকা তোমাদের বেসিকে হিউজ পরিমাণে গ্যাপ আছে, হিউজ পরিমাণ গ্যাপ আছে। তো ভাই আমার এত বেশি কিছু তো করার নেই, যে হিউজ পরিমাণ গ্যাপ যদি থাকে। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে একদম শেষ পর্যন্ত এই চ্যাপ্টারটা আমরা চলে যাই, জাস্ট কথাগুলো শোনো, পরীক্ষার হলে মনে পড়বে। তো আমাদের টেন্ডেন্সি এরকম থাকে যে টিচারদের কথা আমাদের মনে থাকে। ওকে, আর ইম্পর্টেন্ট জিনিসগুলো আসতেছে সামনে, চলে যাওয়া না, শেষ পর্যন্ত একটু থাকো, চলে যাওয়া না, শেষ পর্যন্ত থাকো। ওকে ওকে ওকে, তারপরে দেখো এখানে পি ব্লকের যে গ্রুপ অনুসারে তুমি যদি ধর্ম চিন্তা করো, আমাদের গ্রুপ 13 তে যে আছে, গ্রুপ 13 তে যারা আছে এদের মধ্যে পরীক্ষায় যেটা আসতে পারে সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটার একটা ডায়মার আছে, এটা হচ্ছে Al2Cl6। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডায়মার সম্পর্কে একটু পড়ে যায়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডায়মার, তো এটাও হচ্ছে পি ব্লকের একটা বিশেষ ধর্ম, এরা ডায়মার তৈরি করতে পারে যেটা এস ব্লক পারে না। তাহলে তিনটা বিশেষ বৈশিষ্ট্য আমরা বললাম, একটা হচ্ছে প্রসম অক্সাইড তৈরি করতে পারে, আর একটা হচ্ছে ডায়মার তৈরি করতে পারে, আর একটা হচ্ছে কি বলতো পরিবর্তনশীল জারণ মান দেখাইতে পারে। ওকে, আচ্ছা, এরপর গ্রুপ 14 থেকে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আছে আমাদের কার্বন, এবং এখানে আছে আমাদের হচ্ছে সিলিকন। তো কার্বনের অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, সিলিকনের অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড। তো দুইটা একই রকম ধর্ম হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে সিলিকন ডাইঅক্সাইড তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, স্বাভাবিক তাপমাত্রায় কঠিন হয়, কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কোনটার আদ্র বিশ্লেষণ হয়, কোনটার আদ্র বিশ্লেষণ হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটার আদ্র বিশ্লেষণ হয়, কোনটার আদ্র বিশ্লেষণ হয় না। মনে রাখবা, ডি থাকলে আদ্র বিশ্লেষণ পসিবল, ডি না থাকলে পসিবল না। ডি থাকলে ডি থাকলে হচ্ছে পসিবল, আর ডি না থাকলে পসিবল না। তো ডি আছে না নাই এটা কেমনে বুঝবা? ইলেকট্রন বিন্যাস করে বুঝবা। যেমন আদ্র বিশ্লেষণ হয় না কার্বন টেট্রাক্লোরাইড আর NF3, এই দুইটা ছাড়া বাকি সবারই আদ্র বিশ্লেষণ হয়, এমনিও মনে রাখতে পারো, এমনিও মনে রাখতে পারো। যেমন ধরো NCl3, এটার আদ্র বিশ্লেষণ মানে NCl5 নাও, NCl5 এটার আদ্র বিশ্লেষণ পসিবল। এখানে নাইট্রোজেনের ডি নাই কিন্তু ক্লোরিনের ডি আছে, এখানে নাইট্রোজেন এবং ফ্লোরিন কোনোটাতেই ডি নাই। কেমনে বুঝবা? ইলেকট্রন বিন্যাস করলেই বুঝবা, ইলেকট্রন বিন্যাস করলেই বুঝবা। ঠিক আছে, যেমন ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি? 3s2 3p5 527, সাথে আমাদের 3d0। তো ডি থাকার কারণে, ডি থাকার কারণে এই NCl5 এর আদ্র বিশ্লেষণ হবে, কিন্তু আমাদের NF5 এর আদ্র বিশ্লেষণ হবে না। ঠিক আছে, এখানে কার্বন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ হবে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ হবে, সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ হবে। কারণ হচ্ছে আমাদের এখানে কার্বনে ডি নাই, কিন্তু সিলিকনে আমাদের কি আছে? ডি আছে। সিলিকনে কি আছে? ডি আছে। ওকে, আচ্ছা, তবে এখানে কিছু কথা আছে। কি কথা ভাই? যেমন ধরো আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এইসব কি আদ্র বিশ্লেষণ হবে? উত্তর হচ্ছে হবে না, এইসব আদ্র বিশ্লেষণ হবে না। আদ্র বিশ্লেষণ শুরু হয় পি ব্লক থেকে, এস ব্লকের আদ্র বিশ্লেষণ হয় না। তো পি ব্লকের সবারই আদ্র বিশ্লেষণ হয়, হয় না কাদের? যাদের ডি নাই। ফর এক্সাম্পল, বেশি পরীক্ষা আসবে CCl5 and NF5, নাইট্রোজেন, পেন্টাফ্লোরাইড, CCl4, এই দুইটা আদ্র বিশ্লেষণ হয় না, ডি নাই, আদ্র বিশ্লেষণ হয় না, ডি নাই। ওকে, ক্লিয়ার? তাহলে আদ্র বিশ্লেষণ আমরা একটু পড়লাম, ঠিক আছে।
তারপরে হচ্ছে এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে কোনটা তৈরি হয় কোনটা তৈরি হয় না। ওকে, কোনটা তৈরি হয় কোনটা তৈরি হয় না, কোনটা তৈরি হয় কোনটা তৈরি হয় না। ফর এক্সাম্পল ধরো আমাদের এই গ্রুপ 15 এর ক্ষেত্রে NCl3 হয়, PCl3 PCl5 হয়, কিন্তু NCl5 হয় না, NCl5 হয় না। কারণ কি? ওই একই কথা, ডি নাই, ডি নাই। হ্যাঁ, ওকে। গ্রুপ 16 থেকে আমাদের OF2 হয়, কিন্তু সালফারের ক্ষেত্রে SF2 SF4 বা SF6 সব হয়, SF6 সবই হয়। ঠিক আছে, ওকে। তাহলে গ্রুপ 16 থেকে এটা কোনটা হয় কোনটা হয় না, এখান থেকে এগুলা পড়তে হবে। আচ্ছা, এরপরও গ্রুপ 17 গ্রুপ 18, গ্রুপ 18 থেকে বলছি ভালো করে ব্যবহার গুলা পড়তে হবে। গ্রুপ 18 কেউই রাসায়নিক বন্ধন তৈরি করে না, একমাত্র একটা আছে করে, এটা হচ্ছে আমাদের জ্যানন। এটা একটু ভালোভাবে মনে রাখবা, একমাত্র রাসায়নিক বন্ধন করে কে? জ্যানন, জ্যানন, জ্যাননটা মনে রাখবা। ওকে, তাহলে মোটামুটি পি ব্লক আমাদের শেষ গুচ্ছের জন্য। হ্যাঁ, গুচ্ছের জন্য মোটামুটি পি ব্লক হচ্ছে আমাদের শেষ। এখন দেখো এখান থেকে পি ব্লক থেকে আরো কিছু প্রশ্ন আসতে পারে, আরো কিছু প্রশ্ন আসতে পারে, দরকার নাই, পি ব্লক আমরা ইয়া করে দিলাম, পি ব্লক আমরা ইয়া করে দিলাম। তারপরে যদি দেখতে চাও, যেমন ধরো N2 আর হচ্ছে O2, এই দুইটাতে আমরা एग्जांपल দেখব। মানে পি ব্লক থেকে একটা প্রশ্ন আছে, কোনটা ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক আর হচ্ছে কোনটা প্যারাম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক আর কোনটা প্যারাম্যাগনেটিক, এটা ডি ব্লক থেকে প্রশ্ন আসে, ইয়া থেকে, পি ব্লক থেকে। ডি থেকে তো আসেই, তো ডির গুলা তোমরা পারো, কিন্তু পি এর গুলা দিলে হচ্ছে তোমরা পারো না। তো পি এর ক্ষেত্রে আমরা ডায়া প্যারা কিভাবে বুঝবো, এটা আমরা একটু তোমাদেরকে বুঝাই। দেখো এটা, এই ডায়া এবং প্যারা এটা নির্ভর করবে এই পি অরবিটালের ইলেকট্রনের উপর, পি অরবিটালের ইলেকট্রনের উপর, পি অরবিটালের ইলেকট্রনের উপর। এই পি অরবিটালের ইলেকট্রন 2, 6 এবং 10, এটা হইলে ডায়া, আদার ক্ষেত্রে হচ্ছে প্যারা। এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তো তোমরা কিছুক্ষণ আগে দেখছো, 2s2 2p3, তার মানে পি অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? 3টা। পি অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? 3টা। তাহলে এখানে নাইট্রোজেন 2টা, মানে 3 3 হচ্ছে 6। এই যে দেখো 6 এর সাথে মিলছে, তার মানে এটা হবে আমাদের ডায়া, এটা হবে আমাদের ডায়া। তাহলে কি বলছি ভাই, যে পি ব্লকের যে অণুগুলা আছে এদের প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, এটা ডিপেন্ড করবে কিসের উপর? এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের পি এর যে ইলেকট্রন আছে তার উপর, পি এর ইলেকট্রন আছে তার উপর। পি এর ইলেকট্রন যদি হচ্ছে 2 6 and 10 হয়, তাহলে এটা হবে আমাদের ডায়াম্যাগনেটিক। 2 6 10 হলে ডায়াম্যাগনেটিক, আদারওয়াইজ ইট উইল বি প্যারাম্যাগনেটিক, আদারওয়াইজ কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। এখানে অ্যান্টোর কথা চিন্তা করো, এখানে নাইট্রোজেনের পি তে হচ্ছে 3টা, 3 যোগ 3 is equal to 6, 6 মানে হচ্ছে আমাদের কি? ডায়া, 6 মানে আমাদের কি বলতো? ডায়া, এটা হচ্ছে ডায়া। তো অক্সিজেনের তো 2p4, অক্সিজেনের হচ্ছে 2p4, তার মানে 4 4 8, এই সূত্রতে মিলে নাই, তার মানে অক্সিজেনটা হবে প্যারাম্যাগনেটিক, অক্সিজেনটা হবে প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, ওকে। এটা একটা জিনিস আমরা একটু দেখাইলাম, ডায়াম্যাগনেটিক এবং হচ্ছে প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, ডায়াম্যাগনেটিক এবং হচ্ছে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওকে, আচ্ছা ফাইন। এখন আসো আমরা ডি তে চলে যাব। ডি থেকে বেশি প্রশ্ন আসে, কান খরগোশের মতো খাড়া করো, ইম্পর্টেন্ট। কান হচ্ছে খরগোশের মতো খাড়া করো, একদম। ডি, ডি থেকেই তো প্রশ্ন বেশি আসে, তাই না? এবং ডি এর প্রশ্ন অ্যান্সার করা এত সহজ, তুমি এখন বুঝতে পারবা। ডি এর প্রশ্ন অ্যান্সার করা যে কত সহজ, তুমি এখন বুঝতে পারবা। ওকে, ডি এর প্রশ্ন হচ্ছে অনেক সহজ, এটা তুমি সহজে মনে রাখতে পারবা। দেখো একটু যদি 5 মিনিট আমাকে টাইম দাও, 5 মিনিট আমাকে টাইম টাইম দাও। ডি এর ধর্ম, ঠিক আছে? আমরা আগেই বলে নিছি যে ডি এর সব ধর্ম আমরা ব্যাখ্যা করব ডি উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দিয়ে। ওকে, আচ্ছা। আমাদের যে ডি ব্লক মৌল আছে, ডি ব্লক মৌলের মধ্যে সুস্থিত আয়নে, নট একটা পরমাণু নরমাল অবস্থায়, সুস্থিত আয়নে, সুস্থিত আয়নে ডি যদি 1 থেকে 9 হয়, 0 বা 10 না হয়, মানে অর্ধপূর্ণ হয়, ফাঁকা বা পূর্ণ হবে না। অর্ধপূর্ণ যদি হয় তাহলে তারা হয় ট্রানজিশনাল এলিমেন্ট বা অবস্থানান্তর মৌল, ট্রানজিশনাল এলিমেন্ট বা অবস্থানান্তর মৌল। অবস্থানান্তর মৌলের কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক্স আছে, বিশেষ প্রপার্টিস আছে, বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো ডিপেন্ড করে কিসের উপর? এই অর্ধপূর্ণ ডি এর উপর। সিম্পল অ্যান্সার, যে এই বিশেষ বৈশিষ্ট্যগুলো কেন? এই জন্য, এই জন্য কিসের জন্য? অর্ধপূর্ণ ডি এর জন্য।
তো বিশেষ প্রপার্টিজ গুলা কি কি আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি রঙিন প্রজাপতি দিয়ে। কি দিয়ে মনে রাখতে পারি? রঙিন প্রজাপতি দিয়ে। রঙিনতে হচ্ছে এরা রঙিন যৌগ তৈরি করে, প্রতে হচ্ছে এরা ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করে, যাতে হচ্ছে এদের পরিবর্তনশীল জারণ মান থাকে, পথে হচ্ছে এরা প্যারাচুম্বক প্রকৃতির। ওকে, প্যারাচুম্বক প্রকৃতির। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটা রঙিন যৌগ তৈরি করে, কোনটা প্যারাচুম্বক প্রকৃতির, কোনটা প্রভাবক হিসেবে কাজ করে। কিভাবে অ্যান্সার করব? আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস দেখে আমরা ধারণা করতে পারবো। ফর এক্সাম্পল, যদি বলে যে নিচের কোনটা ডায়াম্যাগনেটিক, অপশনে আছে স্ক্যান্ডিনিয়াম 3+, টাইটানিয়াম 4+, এরপর হচ্ছে আমাদের জিঙ্ক 2+, তারপর ধরো আমাদের কপার প্লাস। প্রশ্ন হচ্ছে কোনটা ডায়াম্যাগনেটিক। তো আমাদের কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ছিল হচ্ছে 21 মানে 1 2। তো 3+ মানে হচ্ছে কি আমাদের 3d0, 1 2 মানে তিনটা ছিল, 3+ মানে 3d0। দেখবা এখানেও 3d0 আসবে, এখানে আমাদের 3d10 আসতেছে, এখানে আমাদের 3d10 আসতেছে। খেয়াল করে দেখো পূর্ণ বা শূন্য আছে, তো পূর্ণ বা শূন্য থাকলে কি ম্যাগনেটিক হয়? ডায়াম্যাগনেটিক হয়। তার মানে এখানে সবাই কি হবে? আমাদের ডায়াম্যাগনেটিক। তো এইভাবে আমরা অ্যান্সার করব কোনটা রঙিন, কোনটা পরিবর্তনশীল জারণ মান দিবে, কোনটা প্রভাবক হবে। ঠিক আছে, জাস্ট আমরা ইলেকট্রন বিন্যাসটা করব। ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা দেখি ডি 1 থেকে 9 আছে তাহলে হবে প্যারাচুম্বক, 0 বা 10 আছে ডায়াচুম্বক। ওকে, বা হচ্ছে ডি 1 থেকে 9 থাকলে রঙিন যৌগ তৈরি করবে, জটিল যৌগ তৈরি করবে, এগুলা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে ডি ব্লকের যারা আছে এরা কি করে? জটিল যৌগ তৈরি করে এবং রঙিন যৌগ তৈরি করে। তো জটিল যৌগ থেকে কিছু বিশেষ প্রশ্ন আসে। যেমন ধরো আমরা একটা জটিল যৌগ যদি আমরা ফর এক্সাম্পল লিখি, কমন যৌগই লিখবো, বেশি আনকমন যৌগ লিখবো না। যেমন ধরো K4Fe3N6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা জটিল যৌগ। তো আমাদের যেটা পারতে হবে যে এই যে জটিল যৌগটা আছে, এই জটিল যৌগটার ক্ষেত্রে তোমার কি কি প্রশ্ন আসতে পারে? যে এই জটিল যৌগটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কি? উত্তর হচ্ছে আমাদের আয়রন। তো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? তো তুমি যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে চাও, এখানে পটাশিয়ামের জারণ মান +1, যেহেতু গ্রুপ 1, গুণন হচ্ছে আমাদের 4। এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এটাকে বলা হয় আমাদের লিগ্যান্ড। এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড। তো আমাদের জানতে হবে লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দাতা। লিগ্যান্ড কি করতে পারে? এক জোড়া ইলেকট্রন দান করতে পারে। তো এখানে লিগ্যান্ড হিসেবে আছে আমাদের Cn-। এটা স্ট্রাকচার হচ্ছে এরকম, কার্বনের দুজনই 4, নাইট্রোজেনের 3, দ্যাটস ওয়াই একটা মাইনাস বেশি থাকে, Cn-। তো -1 গুণন হচ্ছে আমাদের 6, তাহলে এখানে -6, এখানে +4, তার মানে আয়রন হচ্ছে +2। তার মানে এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? +2। ওকে, আচ্ছা এই যে লিগ্যান্ড আছে, লিগ্যান্ডের সংখ্যাটাকে আমরা বলি সন্নিবেশ সংখ্যা, মানে ওই কয়টা সন্নিবেশ বন্ধন হয়েছে। তাহলে এই জটিল যৌগটার ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা কত? 6। এই জটিল যৌগটার ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা কত? 6। এই সন্নিবেশ সংখ্যা 6 কিভাবে হইলো এটা আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা এই 3D মানে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করব। তো Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করলে 3D 4s, তাহলে 4s আমাদের 0, 3D হচ্ছে 6, সাথে হচ্ছে আমাদের 4p0। 3D 6 যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন আমাদের ইলেকট্রন বিন্যাস হয় 1 2 3 4 5 6 এরকম হয়। কিন্তু যখন লিগ্যান্ড আসবে তখন যেটা হবে আমাদের
যখন লিগ্যান্ড আসবে তখন যেটা হবে আমাদের যেটা হবে ডিটা হচ্ছে একটু বিন্যস্ত হবে, বিন্যস্ত হয়ে কি হবে এরকম করে 6টা চলে যাবে। তাহলে এখানে ফাঁকা থাকলো 2টা, এস এ ফাঁকা থাকলো একটা, পি তে আমাদের ফাঁকা আছে কয়টা 3টা। তাহলে মোট ফাঁকা আছে কয়টা 2 3 4 5 6। এই জন্য হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, এই জন্য সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। তাহলে এখন প্রশ্ন হবে সংকরণ কি, তাহলে এখন প্রশ্ন হবে সংকরণ কি। তাহলে সংকরণ কি হবে, এই যে D2, এই যে S, এই যে P3। তাহলে সংকরণ কি হইল D2sp3, D2sp3। তাহলে সংকরণ জানতে চাইলে D2sp3। তো সংকরণ যখন মুখস্থ আছে সবটা পড়লে তুমি বুঝতে পারবা D2sp3 সংকরণ মানে এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল হচ্ছে কেমন 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল যখন থাকে D2sp3 সংকরণ যখন থাকে, ভাই এটা মেমোরাইজ করতে হয়, মুখস্থ করতে হয়। তখন আমাদের যৌগের আকৃতি কেমন হয়, যৌগের আকৃতি হয় অনেকে বলে অষ্টতলকীয় বা ষড়ভুজাকার, অষ্টতলকীয় বা ষড়ভুজাকার, অষ্টতলকীয় বা ষড়ভুজাকার। ওকে, এখানে প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে এমসিকিউ। এই যৌগের আকৃতি কি এরকম প্রশ্ন আসতে পারে। পাশাপাশি তোমাকে বলবে যে এই যৌগটার প্রকৃতি কি, প্রকৃতি মানে এটা কি ডায়াচম্বক, প্যারাচম্বক না হচ্ছে ফেরোচম্বক। তো এই এই যে শেষ ইলেকট্রন বিন্যাসটা এটা তোমার দেখতে হবে। এখানে তুমি খেয়াল করে দেখো কোনো বিজুড় ইলেকট্রন নাই, ডিতে 6টা আছে, কোনো বিজুড় ইলেকট্রন নাই। তো বিজুড় ইলেকট্রন না থাকলে হচ্ছে ডায়াম্যাগনেটিক, তাহলে এটা হবে আমাদের কি বলতো ডায়াম্যাগনেটিক, তাহলে এটা হবে আমাদের ডায়াম্যাগনেটিক। এই যে এতগুলা তথ্য, এই যে এতগুলা তথ্য এই একটা ইয়া থেকে, যে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়রন, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হচ্ছে +2, সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, কেন্দ্রীয় পরমাণু সংকরণ হচ্ছে D2sp3, বন্ধন কোণ 90 ডিগ্রি, অণুর আকৃতি হচ্ছে ষড়ভুজাকার বা অষ্টতলকীয়, এবং যৌগটার প্রকৃতি হচ্ছে ডায়াচম্বক। এই সবগুলা ব্যাপার বুঝছো কে কে একটু কমেন্টে বলো তো। সবাই বুঝছো আমার মনে হয় না, কারণ একটু কঠিন আছে, তারপরও দেখি কি পরিমাণ বুঝছো একটু বলো তো কমেন্টে, একটু কমেন্টে বলো তো সবাই বুঝতে পারছো কিনা। আগে বুঝতে পারো নাই, আজকে বুঝছো কে কে আছো এরকম। একটু কমেন্টে বলো তো ক্লিয়ার হয়েছে কিনা, বুঝছো কিনা। এটা তো একটু কঠিন আছে এই জন্য জিজ্ঞেস করতেছি। এই বুঝছো কমেন্টে বলো একটু। ওকে, এখন আমরা চলে যাব এ ব্লক। এ ব্লক থেকে ব্যবহারগুলো পড়বা, পড়ার চেষ্টা করবা, যদিও এত বেশি আসে না, কম আসে। পড়া লাগবে না এটা বলি নাই, কম আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, অনেকেই বুঝতে পারছো, ভেরি গুড। এখন দেখো আমাদের মৌলের পর্যাবৃত্তিক ধর্মগুলো আমাদের করতে হবে। তো মৌলের পর্যাবৃত্তিক ধর্মগুলা এগুলা মূলত এস ব্লক এবং পি ব্লকের যে মৌলগুলো আছে এদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এক্ষেত্রে আমাদের করতে হবে যে একই পর্যায়ের লেফট থেকে রাইটে মানে বাম থেকে ডানে গেলে কি হয়, এবং গ্রুপের হচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে কি হয়। তো যতগুলা পর্যাবৃত্তিক ধর্ম আছে এদের মধ্যে মনে রাখবা আমাদের যে সাইজ আছে বা আকার, আকার হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে আকার আস্তে আস্তে ছোট হয়, আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আকার আস্তে আস্তে বড় হয়, আকার আস্তে আস্তে বড় হয়। কারণ একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে নতুন করে শক্তি স্তর যুক্ত হয়, এই জন্য আকার কি হয় বড় হয়। বাকি 3টা ধর্ম তুমি আইথ এভাবে মনে রাখতে পারবা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে
আকারের উল্টা, একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে আমাদের বাড়বে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে হচ্ছে আমাদের কমবে। তাহলে এইটুকু বুঝলে চারটা আর কোনো অসুবিধা হবে না, চারটা আর কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে হচ্ছে আকার হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ছোট হবে, গ্রুপ গ্রুপ হচ্ছে মানে আকার হচ্ছে গ্রুপের ক্ষেত্রে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে কি হবে, বড় হবে। আর আইট যেটা, এটা হচ্ছে উল্টা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে এগুলা বাড়বে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে এগুলা কমবে, এগুলা কমবে। ওকে, আচ্ছা এখন দেখো যে আয়নীকরণ শক্তি তাহলে কি হচ্ছে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে কমতেছে। ঠিক আছে, মনে রাখবা আয়নীকরণ শক্তি মানে হচ্ছে আমাদের ধাতু। এটা তুমি যদি মনে রাখো তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম কি হবে, দেখো মনে রাখবা আয়নীকরণ শক্তি কম মানে হচ্ছে ধাতুটা শক্তিশালী, আয়নীকরণ শক্তি কম মানে ধাতুটা হচ্ছে শক্তিশালী। এই জন্য একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আমাদের কি হবে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আমাদের ধাতব ধর্ম হচ্ছে শক্তিশালী হবে। এটা হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে। তাহলে অধাতব ধর্ম কি হবে, উল্টা। অধাতব ধর্ম কি হবে, উল্টা। অধাতব ধর্ম কি হবে, উল্টা। অধাতব ধর্ম হচ্ছে উল্টা। ওকে, অধাতব ধর্ম হচ্ছে আমাদের কি, উল্টা। এখন জানা লাগবে আমাদের ধাতব ধাতব যে অক্সাইড আছে, ধাতব অক্সাইড গুলা হচ্ছে ক্ষারীয়, ধাতব অক্সাইড গুলা হচ্ছে ক্ষারীয়। তো ধাতব অক্সাইড যদি ক্ষারীয় হয়, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়তেছে, তার মানে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে অক্সাইড গুলো আস্তে আস্তে ক্ষারীয় হবে, অক্সাইড গুলো আস্তে আস্তে ক্ষারীয় হবে। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্মটা আমাদের কমবে, অক্সাইডের ক্ষারত্ব আস্তে আস্তে কমবে, অক্সাইড গুলো আস্তে আস্তে অম্লধর্মী হবে, অক্সাইড গুলো আস্তে আস্তে অম্লধর্মী হবে। বুঝা গেছে বাবারা, বলতো বুঝছো, ক্লিয়ার? তাহলে আমরা সবগুলা পর্যাবৃত্তিক ধর্ম এখানে প্রায় বলে ফেলছি। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আর হচ্ছে অক্সাইডের প্রকৃতি, আর হচ্ছে অক্সাইডের প্রকৃতি। ক্লিয়ার? আমি যে ফরম্যাটে বলছি এই ফরম্যাটে মনে রাখলেই হবে। আয়নীকরণ শক্তি কম হইলে ধাতুটা শক্তিশালী হয়, ধাতব ধর্ম বাড়ে। এটা যদি মনে রাখতে পারো তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে, তার মানে ধাতব ধর্ম আস্তে আস্তে বাড়ে। আর একটা কথা মনে রাখতে হবে, ধাতব অক্সাইড গুলা হচ্ছে ক্ষারীয়, অধাতব অক্সাইড গুলা হচ্ছে অম্লীয়। অধাতব অধাতব অক্সাইড হচ্ছে অম্লীয়। ওকে, এখন দেখো এই যে আমাদের আমরা বললাম আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তো আয়নীকরণ শক্তি আমাদের কি ছিল, তিনটার ক্ষেত্রে যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে বাড়ে। এগুলো কিছু ব্যতিক্রম আছে, এগুলো পরীক্ষা আসে, যেমন ধরো আমাদের লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপর হচ্ছে আমাদের কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরপর হচ্ছে আমাদের ফ্লোরিন। তো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বাড়বে। ঠিক আছে, তো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে আমাদের বাড়বে। কিন্তু আমাদের এই দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যে বোরন এবং হচ্ছে বেরিলিয়ামের ক্ষেত্রে, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। কেন? এর কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের 2s2, আর বোরনের হচ্ছে 2s2 2p1। এখানে এসটা পূর্ণ থাকে, বেশি স্থিতিশীল হয়, এজন্য আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে অর্ধপূর্ণ থাকে, নাইট্রোজেনের ক্ষেত্রে কি থাকে, অর্ধপূর্ণ থাকে, এই জন্য হচ্ছে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা কি হয়, বেশি হয়। তাই ব্যতিক্রম গুলা মনে রাখতে হবে। একইভাবে পর্যায় সারণীতে বিরিয়ানি, মুগলাই, ভাই এলো গেল, নদীতে পানি ও এসএসসিতে পড়ে, এরকম তাহলে মনে রাখা খুবই সহজ যে ব্যতিক্রম কোথায় কোথায় হচ্ছে, ব্যতিক্রম কোথায় কোথায় হচ্ছে। তবে এখানে আমাদের ইয়া হচ্ছে আয়নীকরণ শক্তি কোথায় বেশি হবে কোথায় কম হবে, আমাদের পরামর্শ হচ্ছে তুমি বোঝার আগে ইলেকট্রন বিন্যাস আর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা দেখবা। ইলেকট্রন বিন্যাস আর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা দেখবা, ওইখান থেকে তুমি সহজে ধারণা পাবা। ফর এক্সাম্পল ধরো
N প্লাস আর হচ্ছে O প্লাস, এর আয়নীকরণ শক্তির ক্রমটা কি হবে? এর আয়নীকরণ শক্তির ক্রমটা কি হবে? তুমি যদি এটা করে থাকো তাহলে ভুল, কারণ N প্লাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2p2, O প্লাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2p3, তার মানে এটা বেশি স্থিতিশীল। তার মানে এখানে ক্রমটা হবে এটা, এখানে ক্রমটা হবে এটা। অর্থাৎ তুমি ইলেকট্রন বিন্যাস করলে ধারণাটা পাবা, ইলেকট্রন বিন্যাস করলে তুমি ধারণাটা পাবা যে কোথায় বেশি হচ্ছে, কোথায় আমাদের কম হচ্ছে। ওকে, আচ্ছা। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও আমাদের দেখো, আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আমাদের কি হবে? একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে হচ্ছে আমাদের কমবে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে হচ্ছে আমাদের কি হবে? কমবে। তাহলে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের কম, তার চেয়ে ব্রোমিনের কম, তার চেয়ে আয়োডিনের কম, বা উল্টা করে বললে তো এরকম, আয়োডিনের চেয়ে ব্রোমিনের বেশি, তার চেয়ে ক্লোরিনের বেশি। ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের বেশি হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের ব্যতিক্রম হয়। তাহলে ইলেকট্রন আসক্তির ক্রমের ক্ষেত্রে এখানে ব্যতিক্রম হয় কেন জানো? কারণ হচ্ছে ফ্লোরাইডের আকার ছোট এবং ফ্লোরাইডের কি আকারটা ছোট, ফ্লোরাইডের আকারটা হচ্ছে আমাদের ছোট, এই জন্য হচ্ছে আমাদের ব্যতিক্রম হয়। ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানগুলা মুখস্থ করবা, তড়িৎ ঋণাত্মকতার মানগুলা মুখস্থ করবা। এটা বিজ্ঞানী পলই নির্ণয় করে দিছে, কিভাবে নির্ণয় করছে এটা একটু মুখস্থ করবা। ওকে, এরপরে হচ্ছে আমাদের এরপরে আমাদের কি আছে? পরমাণুর আকার, পরমাণুর আকার। যেমন ধরো গুচ্ছতে একটা প্রশ্ন আসছিল, Mg2+ নিয়ন আর হচ্ছে সোডিয়াম প্লাস, এর আকারের ক্রম লেখো। ইন জেনারেল তো আমরা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার কি হয়? ছোট হয়। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বড় হয়। এটা হচ্ছে ইন জেনারেল কথা। আদারওয়াইজ আকার থেকে প্রশ্ন আসুক বা এই চ্যাপ্টারের যেখান থেকে প্রশ্ন আসুক, তুমি ক্লু পাবা ইলেকট্রন বিন্যাস থেকে। তুমি ক্লু পাবা কই থেকে? ইলেকট্রন বিন্যাস থেকে, অথবা ইলেকট্রন আর প্রোটন সংখ্যা থেকে, ইলেকট্রন বা প্রোটন সংখ্যা থেকে। ওকে, দেখো তো এখানে আকারের ক্রমটা আমরা নির্ণয় করব। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা যে আমাদের 2s2 2p6, এখানেও 2s2 2p6, এখানেও 2s2 2p6, দেখবা সবার ইলেকট্রন বিন্যাস হচ্ছে সেম। এটা আমরা গত ক্লাসে বললাম যে ইলেকট্রন সংখ্যা সেম থাকলে তাদেরকে আমরা আইসো ইলেকট্রনিক বলি। তার মানে এরা হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক, এরা হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক। তার মানে ইলেকট্রন বিন্যাস করে তুমি এখানে কিছু পাচ্ছ না, ইলেকট্রন সংখ্যা হচ্ছে সেম। কিন্তু তুমি যদি প্রোটন সংখ্যা দেখো, এখানে হচ্ছে আমাদের 12, এখানে হচ্ছে আমাদের 10, এখানে হচ্ছে আমাদের 11, সব ক্ষেত্রে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করা লাগতেছে। 10টা ইলেকট্রনকে 10টা প্রোটন যে পরিমাণ আকর্ষণ করবে, 11টা তার চেয়ে বেশি, সবচেয়ে বেশি আকর্ষণ করতে পারবে 12টা প্রোটন। অর্থাৎ প্রোটন সংখ্যা বেশি হইলে আমাদের আকর্ষণ বেশি হবে, আকারটা ছোট হবে। আকারটা কি হবে? ছোট হবে। তাহলে আমাদের ক্রমটা কি হবে? আমাদের ক্রমটা হবে ম্যাগনেসিয়াম 2+ এর চেয়ে সোডিয়াম প্লাস বড়, এবং এখানে সবচেয়ে বড় হবে আমাদের নিয়ন, সবচেয়ে বড় হবে আমাদের নিয়ন। অর্থাৎ আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বড় হইলে আকার আকার কি হয়? ছোট হয়। প্রোটন সংখ্যা বড় হইলে আকার ছোট হয়, প্রোটন সংখ্যা বড় হইলে আকার ছোট হয়। তো তোমাদের একটা টাস্ক দেই, তোমরা আমাকে F- নিয়ন সোডিয়াম প্লাস, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 2+, এখানে কোন আকারটা সবচেয়ে ছোট একটু কমেন্টে বলো তো। এখানে কোন আকারটা সবচেয়ে ছোট? এখানে কোন আকারটা সবচেয়ে ছোট একটু কমেন্টে বলো। ওকে, ঠিক আছে। এখানে কোন আকারটা সবচেয়ে ছোট এখানে বলো। এই যে তোমাদের একটা টাস্ক দিছি, দেখি বলো তো। এই রাজ্যহীন রাজা কি বলছস? কিছু তো বুঝি না। রাজ্যহীন রাজার কি কোনো দাম আছে? আশা খাতুন অ্যান্সার করছো ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে ছোট। দেখি আরো অ্যান্সার করো, ক্রম লিখো। আশা খাতুন ক্রম লিখো।
সবচেয়ে ছোট না, আমি বলছি ক্রম লিখতে। এরপরে দেখো আমাদের রাসায়নিক বন্ধনে আমরা চলে যাব। তো রাসায়নিক বন্ধন থেকে আমাদের অনেক প্রশ্নই হইতে পারে, তবে সবচেয়ে বেশি প্রশ্ন হয় যে একটা যৌগ দিয়ে বলবে যে এখানে কি ধরনের বন্ধন আছে। বিশেষ করে যেখানে 3 ধরনের বন্ধন থাকে এই যৌগগুলা বেশি আসে। যেমন ধরো AgNH3 NH2, তারপর হচ্ছে আমাদের Cl। ধরো এটা, এই যে যৌগটা আছে এখানে কি কি ধরনের বন্ধন আছে, এখানে কি কি ধরনের বন্ধন আছে। তো তুমি যদি চিন্তা করো একটু, চিন্তা করে তুমি যদি দেখো এখানে Cl টা আছে আমাদের মাইনাস হিসেবে, তার মানে এখানে আমাদের AgNH2 এই টোটালটুকু আছে আমার প্লাস হিসেবে, ঠিক আছে। তার মানে এটা প্লাস Cl মাইনাস, তো প্লাস মাইনাস মানে এখানে আয়নিক বন্ধন আছে, তাহলে একটা পাইলাম আমরা আয়নিক বন্ধন। আবার এই সিলভারের সাথে ব্রেকেট দিয়া যে NH2 আছে এটা হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন, এটা আমরা একটু আগে পড়ে আসলাম, যেমন সন্নিবেশ সংখ্যা কত এগুলো আমরা পড়ে আসলাম। এইটার ক্ষেত্রে যদি বলে সন্নিবেশ সংখ্যা কত, তাহলে অ্যান্সার হবে আমাদের 2। শুধু অ্যামোনিয়া যদি অ্যানালাইসিস করো এখানে আবার সমযোজী বন্ধন, তার মানে আলটিমেটলি 3 ধরনের বন্ধন। অ্যামোনিয়াতে সমযোজী, এখানে এই যে ব্র্যাকেট দিয়ে 2 দ্বারা বোঝাচ্ছে অ্যামোনিয়ার সাথে সিলভারের হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন, আর সিলভার আর Cl মাইনাস এখানে হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। তার মানে এখানে 3 ধরনের বন্ধন আছে। ওকে, সিম্পলি মনে রাখা যায় জটিল যৌগগুলা সাধারণত 3 ধরনের বন্ধন থাকে জটিল যৌগগুলাতে, আর যেখানে হাইড্রোজেন বন্ধন সহ আছে ওইখানে থাকে 4 ধরনের বন্ধন। আর শুধুমাত্র অধাতু অধাতু থাকলে সমযোজী বন্ধন, ধাতু আর অধাতু থাকলে আয়নিক বন্ধন। এই কথাগুলো মনে রাখলেই হচ্ছে আমরা কি করতে পারি, কোথায় কি ধরনের বন্ধন আছে এটা বের করতে পারি। প্রশ্ন যদি আরেকটু কঠিন হয় তোমাকে বলবে বন্ধনের সংখ্যা কত। যেমন এখানে বন্ধনের সংখ্যা কত, যখন আয়নিক বন্ধন ছিল তখন বন্ধন ছিল আমাদের একটা, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে আমাদের 2টা, আর এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে আমাদের বন্ধন আছে 3টা। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন কয়টা আছে, 3টা। তাহলে মোট কয়টা হইলো, 6টা, তাই না? 6টা। তাই তো, বন্ধন হিসাব খুব ইম্পর্টেন্ট। এই বুঝছো, কমেন্টে বলো তো এই যে বন্ধন হিসাব যে আমরা দেখাইলাম এটা বুঝছো কিনা। আমরা তোমাদের আরেকটা প্র্যাকটিস দিচ্ছি, দাঁড়াও প্র্যাকটিস দিচ্ছি। দেখো এখানে তো ভুল হয়েছে, দেখো এখানে নাইট্রোজেন 2টা ছিল তার মানে 2, তার মানে কয়টা হইলো, 9টা। 3 2 6, 6 2 8, আর 1 হচ্ছে আমাদের 9। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন থেকে আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখান থেকে সংকরণ। এখান থেকে হচ্ছে সংকরণ, বন্ধন সংখ্যা আমরা দেখলাম। এখান থেকে সংকরণ খুব ইম্পর্টেন্ট। তো সংকরণ সূত্র জানলেই সবই জানা যায়, যে সবটা মুখস্থ করতে হয় যে সংকরণ কত হইলে বন্ধন কোণ কত হয়, দৈর্ঘ্য কত হয়, হ্যাঁ এগুলা মুখস্থ করতে হয়। তো সংকরণের সূত্র জেনে আমরা এই প্র্যাকটিস গুলা করবো। দেখো ACl5 এগুলা গুচ্ছতে আসছে সবগুলাই, ACl4 মাইনাস, তারপরে ধরো CH3OH, এই एग्जांपल গুলা যদি আমরা করি, হাইড্রোজেন সালফাইড এরকম করতে পারো। দেখো এখানে আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল আমাদের H = 12, V মানে যোজ্যতা ইলেকট্রন,
ভি মানে যোজ্যতা ইলেকট্রন, এক্স মানে একযোজী পরমাণুর সংখ্যা, সব পরমাণুর সংখ্যা না, একযোজী পরমাণুর সংখ্যা, মাইনাস হচ্ছে আমাদের চার্জ, মাইনাস হচ্ছে আমাদের চার্জ। তো এখানে CH3OH এ আমরা যদি কার্বনের সংকরণ জানতে চাই তাহলে H ইকুয়াল কি হবে, হাফ যোজ্যতা ইলেকট্রন, কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে দেখবা, যোগ একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু হাইড্রোজেন, হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 4টা, অক্সিজেন এখানে হিসেবে আসবে না। ওকে, এখানে কোনো চার্জ নাই, তার মানে আসতেছে আমাদের 4, 4 মানে হচ্ছে আমাদের sp3, এটা মুখস্থ করতে হবে যে H এর মান 4 হইলে sp3, 3 হইলে sp2, 2 হইলে sp, 5 হইলে sp3d, এভাবে আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এভাবে আমাদের মুখস্থ করতে হবে, তাহলে এভাবে আমরা কি বের করতে পারবো, সংকরণ বের করতে পারবো। তো এখান থেকে প্রশ্ন আসবে বন্ধন কোণ কত, বন্ধন আকৃতি কত, তো কোনটার বন্ধন কোণ ছোট, কোনটার বন্ধন কোণ বড়, এরকম ভেরিয়াস প্রশ্ন আছে, এরকম ভেরিয়াস প্রশ্ন আছে, সংকরণ না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। ওকে, এই চ্যাপ্টারের আর বাকি দুইটা টপিক, লাস্ট বাট নট লিস্ট ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে আমাদের এই ফাজানের নীতি, একটা হচ্ছে আমাদের ফাজানের নীতি, এবং আরেকটা হচ্ছে অক্সাইডের প্রকৃতি। তো অক্সাইডের প্রকৃতি আমরা মোটামুটি বলে ফেলছি, তো ফাজানের নীতি থেকে আমরা একটু কথা বলি। তো ফাজানের নীতিতে হচ্ছে যে আমাদের জানতে হবে যে পোলার আয়ন যত বেশি হয়, পোলার আয়ন যত বেশি হয় একটা আয়নিক যৌগের বৈশিষ্ট্য তত কোভ্যালেন্ট বা সমযোজীর মতো হয়। পোলার আয়ন যত বেশি হয় একটা আয়নিক যৌগের বৈশিষ্ট্য তত বেশি সমযোজীর মতো হয়। তো পোলার আয়ন কখন বেশি হবে এটা আমরা ফাজানের নীতি থেকে বের করতে পারি। ধাপে ধাপে তোমাকে দেখতে হবে, চার্জ যদি বেশি হয় সেটা হোক ক্যাটায়ন অথবা অ্যানায়ন, পোলার আয়ন বেশি হবে, চার্জের সমানুপাতিক। চার্জ বেশি হইলে আমাদের মাস্ট বি পোলার আয়ন বেশি হবে, চার্জ বেশি হইলে আমাদের মাস্ট বি কি হবে, পোলার আয়ন বেশি হবে। সাইজ যদি চিন্তা করো, মানে আকার যদি চিন্তা করো, এক্ষেত্রে ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে আকার ছোট হইলে পোলার আয়ন বেশি হবে, অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় হইলে পোলার আয়ন বেশি হবে। ওকে, আর 3 নাম্বার হচ্ছে ইলেকট্রন বিন্যাসে DF থাকলে পোলার আয়ন বেশি হবে। 3 নাম্বারটা তেমন লাগে না, 1 আর 2 মনে রাখতে হবে বিশেষভাবে। চার্জ চার্জ সেটা ক্যাটায়ন হোক অ্যানায়ন হোক, চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হবে, ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হবে। ওকে, দেখতে হবে ধাপে ধাপে, আগে সাইজ দেখা যাবে না, আগে দেখতে হবে চার্জ, আগে দেখতে হবে চার্জ, আগে দেখতে হবে চার্জ, সাইজ আগে দেখা যাবে না, আগে চার্জ দেখতে হবে। তো এটা হচ্ছে তুমি রিডিং করলে পারবা না, যত বেশি প্র্যাকটিস করবা তোমার ব্রেইন তত কাজ করবে। ওকে, তো অনেক প্র্যাকটিস করতে হবে। ফর এক্সাম্পল ধরো তোমাদের জিএসটিতে যেটা আসছিল খুবই সিম্পল আসছিল, আমাদের সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এই তিনটার মধ্যে কার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, এই তিনটার মধ্যে কার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে, ওই যে চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে, তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ এখানে সবচেয়ে বেশি, এই জন্য অ্যালুমিনিয়ামের পোলার আয়ন সবচেয়ে বেশি। তো অ্যালুমিনিয়ামের পোলার আয়ন বেশি মানে বেশি সমযোজী, বেশি সমযোজী মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, দ্যাটস ওয়াই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ম্যাগনেসিয়াম ক্লোরাইডের চেয়ে বেশি, এন্ড সবচেয়ে লেস হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সবচেয়ে কম হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সবচেয়ে কম হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, তো এরকম আরো অনেকগুলো এক্সাম্পল আছে, আরো এক্সাম্পল আছে, এগুলা পড়তে হবে, আরো এক্সাম্পল আছে পড়তে হবে। ওকে, ফাজানের নীতির যত বেশি এক্সাম্পল পড়বা তুমি হচ্ছে তত বেশি এফিসিয়েন্ট হবা। ওকে, আচ্ছা, তো ফাজানের নীতি থেকে আমরা জানতে পারি যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য সমযোজীর মতো হচ্ছে, আবার সমযোজী যৌগের বৈশিষ্ট্য আয়নিক যৌগের মতো হয়, এটা আমরা বুঝতে পারি পোলারিটি দিয়ে, এটা আমরা বুঝতে পারি কি দিয়ে, পোলারিটি দিয়ে, এটা আমরা বুঝতে পারি পোলারিটি দিয়ে, এটা আমরা বুঝতে পারি পোলারিটি দিয়ে। তো পোলারিটি আবার কিভাবে বুঝবো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হইলে একদম বিশুদ্ধ সমযোজী, লেস দেন 0.5 হইলে অপোলার সমযোজী, 0.5 থেকে 1.9 এর মতো হইলে পোলার সমযোজী, পোলার সমযোজী। ঠিক আছে,
সবচেয়ে বেশি পোলার কে? হাইড্রোজেন ফ্লোরাইড। সবচেয়ে বেশি পোলার কে? হাইড্রোজেন ফ্লোরাইড। আরো পোলার অণু কিছু আছে, লাইক পানি, অ্যালকোহল, নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এগুলা। তাহলে কোনটা পোলার অণু, কোনটা অপোলার অণু, এটা পরীক্ষা আসবে। আমরা এইভাবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করে বুঝতে পারবো। এই জন্য তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মুখস্থ করতে হবে। এটা বিজ্ঞানী পলিং বের করছেন। ওকে, ঠিক আছে। তো এখানে যে টপিকগুলো আমরা বললাম, এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর বাইরেও কিছু থাকতে পারে, এগুলা হচ্ছে প্রশ্ন সমাধান করলে তোমরা পারবে। ওকে, হোপফুলি আজকের ক্লাসটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। সাবসিকুয়েন্টলি আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন নিয়ে সামনের ক্লাসগুলোও নিব। আশা করি তোমাদের রেসপন্স পাবো। ওকে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং তোমাদের জন্য শুভকামনা রেখে আমরা, ঠিক আছে, তাহলে সেই প্রত্যাশা রেখে এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।